পান্না আমার পায়ের শব্দে ঘুম ভেঙে উঠল। জড়িত স্বরে বললে, কে? আমি বললাম, আমি। সে বললে, সৌনি? আমি বললাম, না, আমি তোমার গলার হার চুরি করব ভাবছিলাম। সে বললে, সত্যি? আমি বললাম, আমি মিথ্যে বলছি? সে বললে, বসো এখানে, বসো। হ্যাঁ গো, তুমি তা পারো? আমি বললাম, কেন পারবো না? পুরুষ মানুষ সব পারে। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসটি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্ব শুনে নিয়েছেন। আজ পড়ব অথৈ জল উপন্যাসের ষষ্ঠ পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের ষষ্ঠ পর্ব। পান্না আমায় রাত্রে বললে, নীলি পোড়ারমুখী কত কি বলে গেল আমায়। আমি বললাম, কি? সে বললে, এসব কি আবার ঢং? ও বাবু কি তোকে চিরকাল এমনি চোখে দেখবে? তুই নিজের পসার নিজে নষ্ট করতে বসেছিস। আমি বললাম, তুমি কি বললে? সে বললে, আমি হেসেই খুন। আমাকে অবাক করে দিয়েছে পান্না। ওর শ্রেণীর মেয়েরা শুনেছি কেবলই চায়, পুরুষের কাছ থেকে শুধুই আদায় করে নিতে চায়। কিন্তু ও তার অদ্ভুত ব্যতিক্রম। নিজের কথা কিছুই কি ও ভাবে না? আমার মতো একজন বড় ডাক্তারকে গেঁথে নিয়ে এলো, এসে কিছুই দাবি করলে না তার কাছে, বরং তাকে আরও নিজেই উপার্জন করে খাওয়াতে চলেছে। এমন একটি ব্যাপার ঘটতে পারে আমি তাই জানতাম না। তার উপর আমার বয়স ওর তুলনায় অনেক বেশি। দেখতেও আমি এমন কিছু কন্দর্প পুরুষ নয়। না, অবাক করেই দিয়েছে বটে। পান্না নীলিমার সঙ্গে মুজরো করতে যাবে বেথুয়া ডহরি। আমি বাসা আগলে ৩-৪ দিন থাকব, এমন কথা হলো। যাবার দিন হঠাৎ ও আমাকে বললে, তুমিও চলো। আমি বললাম, সেটা ভালো দেখাবে? সে বললে, খুব দেখাবে। এই বাসাতে একা পড়ে থাকবে, কি খাবে কি না খাবে। সেখানে হয়তো কত ভালো ভালো খাওয়া জুটবে, তুমি এখানে খেতে পাবে না। আমি বললাম, তাতে কি? পান্না বললে, তাতে আমার কষ্ট হবে না? আমি বললাম, সত্যি পান্না? পান্না বললে, আহা ঢং। পান্না ছাড়লে না। ওদের সঙ্গে আমায় যেতে হলো বেথুয়া ডহরি। ভালো কাপড় পরে যেতে পারবো না বলে আধময়লা জামা কাপড় পরে ওদের সঙ্গে গেলাম। সারা রাস্তায় ট্রেনে মহা ফুর্তি। আমি যে ডাক্তার সে কথা ভুলে গিয়েছি। ওদের দলে এমন মিশে গিয়েছি যেন চিরকাল খেমটাওয়ালির দলে তল্পি তল্পা আগলেই বেড়াচ্ছি। পান্না বললে, তুমি যে যাচ্ছ তুমি নির্গুণ, যদি জানতে পারে। আমি বললাম, বয়েই গেল। সে বললে, ডুগি তবলা বাজাতেও পারো না? আমি বললাম, কিছুই না। সে বললে, তোমাকে আমি শিখিয়ে দেব।
ঠেকা দিয়ে যেতে পারবে তো অন্তত। দলে একটা কিছু বাজাতে না জানলে লোকে মানবে কেন? আমি বললাম, শিখিও তুমি। বেথুয়াডহরি গ্রামে বারোয়ারি যাত্রা হচ্ছে, সেখানকার নায়েব মশাইয়ের উদ্যোগে। নায়েব মশাইয়ের নাম বঙ্কুবিহারী জোয়ারদার। বয়স 50-এর ওপর, কিন্তু লম্বা চওড়া চেহারা, এক তারা পাকা গোঁফ, বড় বড় ভাঁটার মতো চোখ। প্রমথ বিশ্বাস বলে কোন জমিদারের এস্টেটের নায়েব। আমাকে বললেন, তোমার নাম কি হে? আসল নামটা বললাম না। তিনি বললেন, বেশ বেশ, তুমি কি করো? আমি বললাম, আজ্ঞে আমি ভাত রাঁধি। তিনি বললেন, ও, তুমি বাজিয়ে টাজিয়ে নও? আমি বললাম, আজ্ঞে না। সন্ধ্যার আগে আসর শুরু হলো। অনেক রাত পর্যন্ত পান্না আর নীলি নাচলে। পান্না নাচের ফাঁকে ফাঁকে আমার সঙ্গে এসে কথা বলে, জিজ্ঞেস করলে, কেমন হচ্ছে? আমি বললাম, চমৎকার। সে বললে, তোমার ভালো লাগছে? আমি বললাম, নিশ্চয়ই। সে বললে, তুমি কিন্তু উঠো না, তাহলে আমার নাচ খারাপ হয়ে যাবে। নীলি কি বলছে জানো? বলছে, তোমার জন্যেই নাকি আমার নাচ ভালো হচ্ছে। আমি বললাম, ওসব বাজে কথা, ভাত রাঁধবো যে। সে বললে, না, ছি, ওসব কি কথা? আমি বললাম, তোমরা নেচে গিয়ে তবে কি খাবে? ওরা চাল ডাল দিয়েছে, মাছ কিনে দিয়েছে, আমি রাঁধবো। সে বললে, কক্ষনো না, তোমায় যেতেই দেব না। নীলি আর আমি রান্না করব এর পরে। নায়েব মশাই সামনেই বসে আমার দিকে দেখি কটমটিয়ে চাইছেন। বোধ হলো পান্না যে এত কথা আমার সঙ্গে বলছে এটা তিনি পছন্দ করছেন না। 8-10 টাকা পেলা দিলেন নিজেই, রুমালে বেঁধে বেঁধে, শুধু পান্নাকে। একটু বেশি রাত হলে আমাকে একজন বরকন্দাজ ডেকে বললে, আপনাকে নায়েববাবু ডাকছেন। আমি গেলাম উঠে। নায়েব মশাই আসরের বাইরে একটা গাছতলায় দাঁড়িয়ে। আমায় বললেন, এই মেয়েটির নাম কি? আমি বললাম, পান্না। তিনি বললেন, তোমার কেউ হয়? আমি বললাম, না, আমার কে হবে? নায়েব মশাই দেখি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন। আমার চেহারার মধ্যে যেন কি খুঁজছে। আমাকে আবার বললে, তুমি এখানে এসেছ রান্না করতে, বলেছিলে না? আমি বললাম, হুম। তিনি বললেন, কত টাকা পাও? আমি বললাম, এই গিয়ে 7 টাকা আর খোরাকি। তিনি বললেন, বামুন? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। তিনি বললেন, আমাদের জমিদারি কাছারিতে রান্না করবে? আমি বললাম, মাইনে কত দেবেন? তিনি বললেন, 10 টাকা পাবে আর খোরাকি। কেমন? আমি বললাম, আচ্ছা, আপনাকে ভেবে বলবো। তিনি বললেন, এবেলাই বলবে তো? এখনই বলো, আমি বাসা হতে চা খেয়ে ফিরছি। আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। নায়েবের সামনে থেকে চলে এলাম। হাসি পেলেও হাসি চেপে রাখলাম। নায়েব ভেবেছে আমি ওর মতলবের ভেতরে ঢুকতে পারিনি। ও কি চায় আমার কাছে তা অনেক দিন থেকে বুঝেছি। পাচক সংগ্রহে উৎসাহ ও ব্যস্ততা আর কিছুই নয়, ওর আসল মতলবটা ঢাকবার একটা আবরণ মাত্র। আমার অনুমান মিথ্যে হতে পারে না এক্ষেত্রে। একটু পরে কাছারির একজন বরকন্দাজ এসে বললে, চলো, নায়েববাবু ডাকছেন। গিয়ে দেখি নায়েব মশাই চা খাচ্ছেন, কাছারির কোণের ঘরে তক্তপোষের ওপর বসে। ঘরে আর কেউ নেই। আমায় দেখে বললেন, এসো, বসো, চা খাবে? আমি বললাম, আজ্ঞে, আপনি খান। খাও না একটু, এই আছে, ঢেলে নাও। নায়েব মশাইয়ের হৃদ্যতায় আমার কৌতুক বোধ হলেও কোনো মতে হাসি চেপে রাখি। নিত্য থেকে লীলায় নেমে দেখি না ব্যাপারটা কিরকম দাঁড়ায়। সত্যিকার রাঁধুনি বামুন তো নই আমি। চা খাওয়া শেষ করে নায়েব মশাইয়ের পেয়ালা নামিয়ে রাখবার জন্য হাত বাড়িয়ে বললাম, দিন আমার হাতে। নায়েব মশাই সন্তুষ্ট হলেন আমার বিনয়ে। বললেন, না হে,
তুমি বামুনের ছেলে, তোমার হাতে এঁটো পেয়ালাটা দেব কেন? নাম কি বললে জানো? আগে যে নামটা বলেছিলাম সেটাই বললাম আবার। তিনি বললেন, কি ভেবে দেখলে? চাকরি করবে? আমি বললাম, মাইনে কম, আগে ওতে। তিনি বললেন, 10 টাকা মাইনে কম হলো হে? যাগে, 12 টাকা দেব 2 মাস পরে, এখন 10 টাকাতে ভর্তি হও। এখানে অনেক সুবিধা আছে হে। জমিদারের কাছারি হাটে তোলাটা আসাটা, পালা পার্বণে প্রজার কাছ থেকে পার্বণী 2-4 আনা, তাছাড়া কাছারির বামুন, ইজ্জত কত। অতি কষ্টে হাসি চেপে বললাম, আগে তার বলতে। তিনি বললেন, রাজি? আমি বললাম, আগে হ্যাঁ, একটা কথা। তিনি বললেন, কি? আমি বললাম, শোবো কোথায়? নায়েব অবাক হবার দৃষ্টিতে চেয়ে বললেন, শোবে কোথায়? তার মানে আমি একা ছাড়া কারো সঙ্গে শুতে পারি নে কিনা তাই বলছি। তিনি বললেন, বেশ, সেরেস্তায় শোবে, সে ব্যবস্থা হয়ে যাবে। এখন একটা কথা বলি, তুমি তো বেশ বুদ্ধিমান লোক দেখছি। পান্না বলে ওই মেয়েটাকে আজ রাতে এই ঘরে পাঠাতে হবে, রাত 2টোর পর, আসর ভেঙে গেলে। এজন্যে তোমাকে আমি 2 টাকা বকশিস হিসেবে দেব, আলাদা। দেবে এনে? আপনি আমায় ভাবনায় ফেলেছেন বাবু। উনি আমার কথা শুনবেন কেন? তাছাড়া আমি ওদের দলের রসুইয়ের বামুন, এ কথা বলতে গেলে বেয়াদবি হবে না? আমি বললাম। তিনি বললেন, তোমার সে দৌড় তো আমি আগেই খুলে দিলাম বাপু। আমরা জমিদারি চালাই, আঁটঘাট বেঁধে কাজ করি। বেয়াদবি বলেই যদি মনে করে চাকরিতে রাখবে না, এই তো বেশ, কোনো ক্ষতি নেই। চাকরি তোমার হবেই কাল এখানে, আরও উপরি 2 টাকা। তবে পান্নাকে বলবে, ওকেও আমি খুশি করব। আচ্ছা, ও কত নেবে বলে তোমার মনে হয়? আমি বললাম, আগে ওসব খবর আমি কিছু রাখিনি। উনি আমার মনিব, ওসব কথা ওর সঙ্গে কি আমার হয়? নায়েব মশাইয়ের মুখে একটা ধূর্ত লালসার ছাপ উগ্র হয়ে ফুটে উঠল। চোখ টিপে বললেন, তাতে তোমার ক্ষতিটা কি? চাকরি হয়েই গেল। কাকে দিয়ে বলাতে হবে বলো না? নিজে একটু চেষ্টা করে দেখো। যাও, বুঝলে? না যদি সহজ হয় তবে। এই পর্যন্ত বলে জোয়ারদার মশাই চুপ করলেন। একটা হিংস্র পশুর ভাব সেই মুখে। আমার মন বললে, এই সাপকে নিয়ে আর বেশি খেলিও না, ছোবল বসাবে। পান্নাকে সাবধান করে দিলাম সব কথা খুলে বলে। সে হেসে বললে, ওরকম বিপদে অনেক জায়গায় আমাদের পড়তে হয়েছে, তুমি সঙ্গে রয়েছ, ভয় কি? নীলি দিদিকে বলে দেখছি, ও যায় যাক, যেতে পারেও, অমন গিয়ে থাকে জানি। নায়েবকে এসে বললাম, তখনও আসর ভাঙেনি। তিনি বসে আছেন ছোট্ট কোণের ঘরটাতে, মুখে সেই অধীর লালসার ছাপ। অশান্ত আগ্রহের সুরে জিজ্ঞেস করলেন, কি হলো? এসো, এদিকে এসো। আমি বললাম, সে হলো না। তিনি বললেন, কিরকম কিরকম? আমি বললাম, আপনাকে অন্য একটি মেয়ে জোগাড় করে দিচ্ছি, ওর নাম নীলি, ও আসবে ক্ষণ। নায়েব বললেন, ও সব হবে না, ওকে আমার দরকার নেই, পান্নাকে চাই। 10 টাকার জায়গায় 20 টাকা দেব, বলে দিয়ে এসো। না যদি রাজি হয়, তুমি আমায় সাহায্য করো, বরকন্দাজ দিয়ে ধরে এনে কাছারি ঘরে পুড়ে ফেলি। পারবে? আমি বললাম, আপনাকে একটা কথা বলি, ও বাজে ধরনের মেয়ে নয়। একটা শেষে কেলেঙ্কারি করে বসবেন, নীলি আসুক ঘরে, মিটে গেল, ওকে ঘাঁটাতে যাবেন না। এত কথা বললাম এই জন্যে যে জোয়ারদার মশাই প্রৌঢ় ব্যক্তি, পান্নার বাবা কিংবা জ্যাঠা মশাইয়ের বয়সী। এই বয়সে ওর অমন লালসার উগ্রতা দেখে লোকটার ওপর অনুকম্পা জেগেছে আমার মনে। আমার দলের লোক, আমি তো সব ছেড়েছি ওই জন্যে। নেশা এমন জিনিস, তেমনি নেশা তো ওরও লাগতে পারে। জোয়ারদার মশাই নাছোড় বান্দা, ওর ইচ্ছা বাধাপ্রাপ্ত হয়ে বেড়ে গিয়েছে যেই শুনেছে পান্নাকে পাবে না।
পান্নাকে না পেলে ওর তাই আর চলবে না, ওকেই চাই, রানী চন্দ্রমণিকেও না। আমি ওর কথা শুনে বললাম, ওই আশা ছাড়ুন। তিনি বললেন, কেন কেন, ও কি অর্ডিনারি একটা খেমটাওয়ালি তো। আমি বললাম, তাই বটে, তবে ও একটু অন্য রকম। তিনি বললেন, কি রকম? আমি বললাম, আপনাকে খুলে বলি, আমি মশাই নিতান্ত রাঁধুনি বামুন নই, আমি ডাক্তার। ওর জন্যে সব ছেড়ে এসেছি, ওর দলে থাকিনে, ওর সঙ্গে এসেছি। নায়েব অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন, বললেন, তাই আপনার মুখে অনেকক্ষণ থেকে আমি কি একটা দেখে সন্দেহ করেছিলাম। যাক মশাই, আপনি কিছু মনে করবেন না। বয়স কত মশাইয়ের? আমি বললাম, 40। তিনি বললেন, এত? আমি বললাম, তাই হবে। তিনি বললেন, আপনি এত বয়সে ওর সঙ্গে, ওর বয়স তো 18-র বেশি না। হেসে বললাম, কি করে বলবো বলুন, ওর কথা কি কিছু বলা যায়? তিনি বললেন, কি ডাক্তার আপনি, পাশ করা? আমি বললাম, MB পাস। তিনি বললেন, সত্যি বলছেন? নায়েব মশাই তড়াক করে চৌকি ছেড়ে লাফিয়ে উঠে আমার 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, মাপ করবেন ডাক্তারবাবু, আমি চিনতে পারিনি, আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়। একটা কথা বলি, বসুন এখানে, চা খাবেন? ওরে! আমি বললাম, না না, চায়ের দরকার নেই, বলুন কি বলবেন। তিনি বললেন, হাত ধরে অনুরোধ করছি, উচ্ছন্নে যাবেন না, ছেড়ে দিন ওকে, ওর আছে কি, একটা বেশ্যা, নাচওয়ালি। আমি বাধা দিয়ে বললাম, অমন কথা শুনতে আসিনি, ওকে সমালোচনা করবার দরকার কি আপনার? কি বলছিলেন তাই বলুন। তিনি বললেন, জানি জানি, ও নেশা আমিও জানি মশাই, এই বুড়ো বয়সেও এখনো নেশা ছাড়ে না, ওতেই তো মরেছি। আপনি ভদ্রলোক, আপনাকে বলতে কি, ও নেশা থাকবে না, ওকে ছেড়ে দিন। প্র্যাকটিস করতে হয়, ঘর দিচ্ছি, এখানে প্র্যাকটিস করুন, সব জোগাড় করে দিচ্ছি। আমি বললাম, আচ্ছা, আপনার কথা মনে রইল, যদি কখনো। তিনি বললেন, না না, আপনি থাকুন এখানে, এদেশে ডাক্তার নেই, পান্নাকে নিয়েই থাকুন, আমার আপত্তি নেই। আমি বললাম, তা হয় না, সবাই টের পেয়ে গিয়েছে ও নাচওয়ালি, এখানে প্র্যাকটিস একার হতে পারে, ওকে নিয়ে হয় না। তিনি বললেন, সব হয় মশাই, আমার নাম বঙ্কু বিহারী জোয়ারদার, মনে রাখবেন ডাক্তারবাবু, আপনাদের বাপ মার আশীর্বাদে। আপনার নামটি কি? আমি বললাম, না, সেটা বলবো অন্য সময়ে, বুঝতেই পারছেন। তিনি বললেন, আপনাকে বলা রইল, যে পথে নেমেছেন, বিপদে পড়লে চিঠি দেবেন, আমি যা করবার করব ডাক্তারবাবু। যাবার সময় শেষ রাত্রে নায়েব মশাই নিজে নৌকোয় এসে দাঁড়িয়ে আমাদের জিনিসপত্র তুলবার সব ব্যবস্থা করে দিয়ে গেলেন। পান্নার সম্বন্ধে আর কোনো কথা মুখেও আনলেন না। আমাকে আর একবার আসতে বললেন বারবার করে, কার মধ্যে যে কি থাকে। পান্না নৌকোয় বললে, বুড়োটা খেপেছিল তাহলে? আমি বললাম, সেটা তোমার দোষ, ওর দোষ নয়। পান্না বললে, কি বললে শেষটাতে? নীলি ঝংকার দিয়ে বললে, তুই ক্ষমা দে বাপু, একটু ঘুমুতে দে, নেকু, ওরা কি বলে তুমি জানো না কি না, খুকি, চুপ করে থাক। পান্না হেসে বললে, নীলিদির রাগ হয়েছে, হাজার হোক। নীলি বললে, আবার ওই কথা, ঘুমুতে দে, বক বক করতে হয়, তোমরা নৌকোর বাইরে গিয়ে বকো। নৌকোতে উঠে সকালের হাওয়ায় আমার ঘুম এলো। অনেকক্ষণ পরে দেখি পান্না আমায় ডেকে তুলেছে। বেলা অনেক হয়েছে, নৌকো এসে স্টেশনের ঘাটে পৌঁছেছে। নীলি হেসে বললে, তাহলেই আপনি মুজরোর দলে থেকেছেন, 3-4 রাত জাগতে হবে অনবরত, ঘুমুতে পারবেন না মোটে, তবেই মুজরো করতে পারা যায়, আমাদের সব অভ্যেস হয়ে গিয়েছে। গাড়িতে উঠে নিরিবিলি পেয়ে পান্না আমায় বললে,
কত টাকা পেলাম বলো তো? আমি বললাম, কি জানি। সে বললে, তোমায় দেব না কিন্তু। হুম। ছেলে মানুষের ভঙ্গিতে হাসি মুখে ঘাড় দুলিয়ে বললে। আমিও হেসে বলি, দেখাও না কেড়ে কি নিচ্ছি। সে বললে, বিশ্বাস কি? পান্না একটা রঙিন রুমালের খুঁট খুলে দেখালে একখানা 10 টাকার নোট আর খুচরো রূপোর টাকা গোটা 12 একে একে গুনলে। আমি বললাম, নীলির ভাগ আছে তো এতে? ওর ভাগ ওকে দিয়েছি, এ তো পেলার টাকা। নীলিকে কেউ পেলা দেয়নি তো। আমি বললাম, দেয়নি? সে বললে, আহা, কবে দেয়? আমি বললাম, তার মানে তুমি রূপসী বালিকা, তোমার দিকে সকলের চোখ। সে বললে, যাও। আমি বললাম, সত্যি জানো না কি হয়েছিল কাল? নীলি বলেনি তোমায়? সে বললে, না, কি হয়েছিল গো? আমি বললাম, নায়েবের চোখ পড়েছিল তোমার দিকে। সে বললে, সে কি রকম? ওকে সব খুলে বললাম। ও শুনে বললে, কত জায়গায় এরকম বিপদে পড়তে হয়েছে, তবে তোমাকে নিয়ে এসেছিলুম কেন? সঙ্গে পুরুষ না থাকলে কি আমাদের বেরোনো চলে? হেসে বললাম, ঢং করো না পান্না। সে বললে, সে কি? আমি বললাম, সব জায়গায় সতী ছিলে তুমিও? বিশ্বাস তো হয় না। পান্না গম্ভীর মুখে বললে, না, তোমার কাছে মিথ্যে কথা বলবো না। ভাবনহাটি তালকোলার জমিদার বাড়িতে একটা বিয়ে উপলক্ষে আমরা গেলুম মুজরোতে। জমিদারের ভাইপোর বিয়ে। সেই বিয়ের নতুন বর জমিদারের ভাইপো আমায় নৌকোতে করে সারা রাত নিয়ে বেড়ালে। আমি বললাম, বলো কি? সে বললে, তারপর শোনো। সেই লোক বলে, আমরা চলো যাই কলকাতায় পালিয়ে, নতুন বউকে ফেলে। বিয়ে হয়েছে তখনও বুঝি ফুলশয্যা হয়নি। বলে, কত টাকা চাও বলো, কত টাকা চাও? আমাকে হাতে ধরে পিড়াপিড়ি। কত বোঝাই, শেষে না পেরে বলি 1000 টাকা মাসে নেব। তখন কাঁদতে লাগলো। পুরুষ মানুষের কান্না দেখে আমার আরও ঘেন্না হয়ে গেল। বলছে, আমার তো নিজের জমিদারি নয়, বাবা কাকা বেঁচে 1000 টাকা করে মাসে কোথা থেকে দেব? তবে নতুন বউয়ের গায়ের 3000 টাকার গয়না আছে। তুমি যদি রাজি হও, আজ শেষ রাত্রিরে সব গয়না চুরি করে আনব। শুনে তো আমি অবাক। মানুষ আবার এমন হয় নাকি? পুরুষ জাতের ওপর ঘেন্না হয়ে গেল। নতুন বউ তার গয়না নাকি চুরি করে আনবে বলছে। আমি সেই যে ফিরে এলাম, আর ওর সঙ্গে দেখা করিনি। বলে, নিজের গলায় ছুরি দেবে। আমি মনে মনে বললাম, তাই দে। পান্নার কথা শেষ হলে আমি জিজ্ঞাসা করলাম, চলে এলে? সে বললে, তার পরের দিনই। আমি বললাম, কত টাকা তোমার হতো? সে বললে, অমন টাকার মাথায় মারি 7 ঝাড়ু। একটা নতুন বউ, ভালো মানুষের মেয়ে, তাকে ঠকিয়ে তার গা খালি করে টাকা রোজগার। সে লোকটা না হয় খেপেছে, আমি তো আর তাকে দেখে খেপিনি। আমি অমন কাজ করব? পান্নার মুখে কথা শুনে খুব খুশি হলাম। পান্না যে আবহাওয়ায় মানুষ, যে বংশে ওর জন্ম, তাতে 3000 টাকার লোভ এভাবে ত্যাগ করা কঠিন। ও যদি আমার কাছে মিথ্যে না বলে থাকে, তবে নিঃসন্দেহে পান্না উঁচু দরের জীব। বউবাজারের বাসায় এসে নীলি চলে গেল। বিকেলবেলা পান্না কলে কাপড় কেচে গা ধুয়ে এলো। সত্যি রূপসী বটে পান্না। সাবান মেখে স্নান করে ভিজে চুলের রাশ পিঠে ফেলে একখানা বেগুনি রঙের ছাপা শাড়ি পরে ও যখন ঘরে ঢুকল, তখন তালকোলার জমিদারের ভাইপোতো কোন ছাড়। অনেক রাজা মহারাজের মুন্ডু সে ঘুরিয়ে দিতে পারত, এ আমি সম্পূর্ণ বিশ্বাস করি। পান্না সেই রঙিন রুমালের খুঁট খুলে টাকাগুলো সব মেঝেতে পাতলে। বললে, কত টাকা গো? এই 10, এই 5। আমি বললাম, থাক, গুনছ কেন? সে বললে, তুমি নেবে না? আমি বললাম, এখন রাখো তোমার কাছে। সে বললে, খরচপত্তর তুমিই তো করবে। আমি বললাম, আমার বাক্স নেই,
তোমার বাক্সে রাখো। সে বললে, তাহলে এক কাজ করো, টাকা নিয়ে বাজারে যাও, 2টো চায়ের ডিশ, পেয়ালা, ভালো চা, চিনি, এবেলার জন্য কিছু মাছ, আলু, পটল আনো। মাছের ঝোল ভাত করি। একখানা পাপোশ কিনে এনো তো, যত রাজ্যের ধুলো শুদ্ধ ঘরে ঢোকো তুমি। আমি বললাম, তার বলতে হয় না। সে বললে, না হয় না, তুমি জুতো ঘরে নিয়ে ঢুকো না, পাপোশ একখানা এনো, ওখানে থাকবে, আর ধুনো এনো, সন্ধেবেলা ধুনো দেব। আমি বললাম, তুমি যে সাধু হয়ে উঠলে দেখছি, আবার ধুনো? পান্না বিরক্ত মুখে বললে, আহা, কি যে রঙ্গ করো, গা যেন জ্বলে যায় একেবারে। ও মুখ ঘুরিয়ে নাচের ভঙ্গিতে চলে গেল। কি সুন্দর লাবণ্যময় ভঙ্গি ওর, চোখ ফেরানো যায় না। সত্যি, কোন স্বর্গে আমায় রেখেছে ও। ওকে পেয়ে দুনিয়া ভুল হয়ে গিয়েছে আমার। পূর্ব আশ্রমের কথা কিছুই মনে নেই। সুরবালা টুরোবালা কোথায় তলিয়ে গিয়েছে। বাজার করে একটা ছোট পার্কের বেঞ্চির ওপর বসে বসে এই সব ভাবি। এই বেঞ্চিটা আমার প্রিয় ও পরিচিত। অনেকবার ওর কথা ভেবেছি এটাতে বসে। বাসায় ঢুকতেই পান্না বললে, ওগো, আর একবার যেতে হবে বাজারে। আমি বললাম, কেন? দইওয়ালি এসেছিল, তোমার জন্যে দই কিনে রেখেছি, পাকা কলা নিয়ে এসো, খাবে। আবার পাকা কলা কিনতে বেরোলাম। এতেও সুখ। আমি কত সচ্ছল, পান্না তার ধারণাও করতে পারবে না। সব ছেড়ে ওর কাছ থেকে টাকা নিয়ে 2-1 টাকার বাজার করছি। পায়ের জুতো ছিঁড়ে আসছে, গায়ে মলিন জামা। যে আমি দিনে 3 বার ধুতি পাঞ্জাবি বদলাতুম, তার এই দশা। কিচ্ছু না, সংসার অনিত্য, প্রেমই বস্তু, তা এতদিনে পেয়েছি। বস্তু লাভ ঘটেছে এত কাল পরে, আর কিছু চাই না। দুপুরবেলা পান্না রেঁধে এসে বললে, খাবে কিসে? আমি বললাম, কেন, শাল পাতায়। সে বললে, দোহাই তোমার, তোমার জন্যে অন্তত একখানা থালা কিনে আনো। আমি বললাম, কিছু পয়সা দাও তো দেখি। সে বললে, কত? আমি বললাম, অন্তত 10টা টাকা, 2খানা থালা কিনে আনি। সে বললে, এখন? আমার হাতে এঁটো, বাক্সে আছে, চাবি নিয়ে বাক্স খুলতে পারবে? আমি হেসে বললাম, না পান্না, আমি নিজেই আনছি কিনে, আমার কাছে আছে। ওর ধরন আমার খুব ভালো লাগলো। ও পয়সা দিতে চাইলে কোনো প্রতিবাদ করলে না। ওর তো খরচ করার কথা নয়, খরচ করার কথা আমার, অথচ ও অকাতরে বাক্স খুলে পয়সা বার করে দিচ্ছে কেন? পান্না অন্য ধরনের মেয়ে। ওকে যতই দেখছি, ওকে অন্য জাতের মেয়ে বলে মনে হচ্ছে। ওদের শ্রেণীর অন্য মেয়ের মতো নয় ও। আমি 2খানা এনামেলের থালা কিনে আনলাম। হাতে বেশি পয়সা নেই। পান্না দেখে হেসেই খুন। আমি শেষে কিনা এনামেলের থালা কিনে আনলাম। কখনো এই থালায় খেয়েছি আমি? আমি বললাম, খাইনি। সে হাসলে। আমি বললাম, অত হাসি কিসের? সে বললে, জব্দ গো জব্দ, বড্ড জব্দ হয়েছ এবার। আমি বললাম, কিসের জব্দ? সে বললে, পয়সা ফুরিয়েছে তো হাতে, এবার নীলিকে খবর দাও, দুজনে মুজরো করে আনি, না হলে খাবে কি লবডঙ্কা? পান্না 2 হাতের বুড়ো আঙুল তুলে নাচিয়ে অপূর্ব ভঙ্গিতে হেসে আবার গড়িয়ে পড়ল। আমার কি যেন একটা হয়েছে। পান্না যা করে তাই আমার ভালো লাগে, যে কথাই বলুক বা যে ভঙ্গি করুক। আমি মুগ্ধ হয়ে ওর হেসে লুটিয়ে পড়া তনুলতার দিকে চেয়ে রইলাম। অপূর্ব সুশ্রী মেয়ে এই পান্না। আর একটা কথা ভেবে দেখলাম, বিকেলে একটা পার্কে নিরিবিলি বসে। আমার হাতে আর অর্থ নেই বা নিঃস্ব হয়ে গিয়েছি, এই জিনিসটা পান্নার পক্ষে আদৌ প্রীতিপ্রদ নয়। কিন্তু এটাকে ও অতি সহজভাবেই মেনে নিয়ে তার প্রতিকারও করতে চাইলে। ও নিজে উপার্জন করে এনে খাওয়াবে আমাকে ভেবেছে নাকি? ও অতি সরল, কিন্তু এই সরলতা আমার পক্ষে
সম্পূর্ণ অভিনব। আমি এর আস্বাদ পেয়ে ধন্য হলুম। পান্নাকে আমি মনে মনে শ্রদ্ধা না করে পারলাম না। কেমন সহজভাবে ও আমার নিঃস্বতার বার্তাকে গ্রহণ করল। কত সম্ভ্রান্ত ঘরের বিবাহিতা স্ত্রীরা এত সোজাভাবে স্বামীর ব্যাংক ফেল মারার বার্তাকে পরিপাক করতে পারত না। পান্নার শালীনতা অন্য রকমের। ও বেশি কখনো পায়নি বলেই বেশি চায় না, তাই কি? এই অবস্থাটাই বোধহয় ওর কাছে সহজ। পান্না আমাকে ভালোবাসে নিশ্চয়ই। ভালো না বাসলে ও এমন কথা বলতে পারত না। আমার বয়স হয়েছে, একটি ষোড়শী সুন্দরী কিশোরী আমাকে অমন ভালোবাসবে এ আমার পক্ষে বিশ্বাস করা শক্ত। সত্যিই কি পান্না আমাকে ভালোবেসে ফেলেছে? না, বিশ্বাস করা শক্ত। একবার বিশ্বাস হয়, একবার হয় না। পার্কের বেঞ্চিটার ওই কোণে একটা চানাচুর ভাজাওয়ালা এসে বসল। আমায় বলল, বাবু দেশলাই আছে? আমি তাকে দেশলাই দিলাম। চলে যা না কেন বাপু? তা নয়, সে আবার আমার সঙ্গে খোশ গল্পে প্রবৃত্ত হয় এমন ভাব করে তুললে। আমার কি এখন ওইসব বাজে কথা ভালো লাগছে? আবার নির্জন হলো পার্কের কোণ। আবার আমি বসে ভাবি, পান্না আমাকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। কি এক অদ্ভুত শিহরণ ও উত্তেজনা আমার সর্বদেহে। চুপ করে বসে শুধু ওই কথাটাই ভাবি। শুধু ভেবেই আনন্দ। এত আনন্দ যে আছে এই চিন্তার মধ্যে, এত পুলক, এত শিহরণ, এত নেশা, এ কথা কি আগে জানতাম? যেন ভাং খাওয়ার নেশার মতো রঙিন নেশাতে মশগুল হয়ে বসে আছি। জীবনে এরকম নেশা আসে চিন্তা থেকে, তাই বা কি আগে জানতাম? সুরবালার সঙ্গে এতদিনের ঘরকন্যা আমার ব্যর্থ হয়ে গিয়েছে। ভালোবাসা কি জিনিস ও আমাকে শেখায়নি। যদি কখনো না জানতাম এই জিনিস, জীবনের একটা মস্ত বড় রসের আস্বাদ থেকে বঞ্চিত থাকতাম। সুরবালার চিন্তা আমাকে কখনো নেশা লাগায়নি। কিন্তু কেন? সুরবালা সুন্দরী ছিল না তা নয়। আমাদের গ্রামের বউদের মধ্যে এখনো সুন্দরী বলে সে গণ্য। এখন তার বয়স পান্নার ডবল হতে পারে, কিন্তু এক সময় সেও ষোড়শী কিশোরী ছিল। কিন্নরকণ্ঠী না হলেও সুরবালার গলার সুর মিষ্টি, এখনো মিষ্টি। ষোড়শী সুরবালাকে আমি বিবাহ করেছিলাম। কিন্তু কিসের অভাব ছিল তার মধ্যে? অভাব কিসের ছিল তখন তা বুঝিনি। এখন বুঝতে পারি, পান্নার ভালোবাসা পেয়ে আমার এই যে নেশার মতো আনন্দ, এই আনন্দ সে দিতে পারেনি। নেশা ছিল না ওর প্রেমে। ওর ছিল কিনা জানি না, আমার ছিল না। এত যে নেশা হয় তাই জানতাম না, যদি পান্নার সঙ্গে পরিচয় না হতো। এর অস্তিত্বই আমার অজ্ঞাত ছিল। রাস্তা দিয়ে মেলা লোক যাচ্ছে, পার্কে মেলা লোক বেড়াচ্ছে। এদের মধ্যে কজন লোক এমন ভালোবাসার আনন্দ আস্বাদ করেছে জীবনে? ও ওই যে লোকটা ছাতি বগলে যাচ্ছে, ও বোধহয় একজন স্কুল মাস্টার। ও জানে ভালোবাসার আস্বাদ। ওর পাশের বাড়ির কোনো দূরধিগম্য কোনো সুন্দরী তরুণীর সঙ্গে হয়তো ছাদে ছাদে দেখা হয় নাকি? হয়তো সেই জন্যেই ও ছুটে ছুটে যাচ্ছে বাসায়। যদি না জানে তার আস্বাদ, তবে ওরা বড্ড দুর্ভাগা। অমৃতের আস্বাদ পায়নি জীবনে। ভালোবেসে আনন্দ নয়, ভালোবাসা পেয়ে আনন্দ। এ কোনো আইডিয়ালিস্টিক ব্যাপার নয়, নিছক স্বার্থপর ব্যাপার। একটু আস্বাদ করে আরও আস্বাদ করতে প্রাণ ব্যগ্র হয়ে পড়ে। বেলা পড়লে উঠে বাসায় ফিরলুম। পান্না কি সত্যি আছে? ও স্বপ্ন না তো? না, পান্না বসে চুল বাঁধছে। ওর সেই তোরঙ্গটা থেকে আয়না বের করেছে, দাঁত দিয়ে চুলের দড়ির প্রান্ত টেনে ধরেছে বেশ ভঙ্গিটি করে। চমকে উঠে বললে,
কে? পেছন ফিরে চাইতে গেল তাড়াতাড়ি। আমি বললাম, দোর খুলে রেখেছ কেন? একলা ঘরে থাকো, যদি চোর ঢোকে। বন্ধ করে রেখো। ও অপ্রতিভ হয়ে বললে, আচ্ছা। আমি বললাম, চুল বাঁধছ? সে বললে, দেখতে পাচ্ছ না? চা খাবে তো? আমি বললাম, নিশ্চয়ই। সে বললে, চা চিনি নিয়ে এসো, কিছুই নেই। আমি বললাম, পয়সা দাও। সে বললে, নিয়ে যাও আমার ওই পাউডারের কৌটো খুলে, ওই যে। পয়সা নিয়ে নেমে গেলুম। দিন কতক বেশ আনন্দেই কেটে গেল, কিন্তু আমার মনে কেমন এক ধরনের অস্বস্তি শুরু হয়েছে। আমার নিজের উপার্জন এক পয়সাও নেই। পান্নার উপার্জনের অর্থ আমাকে হাত পেতে নিতে হচ্ছে। না নিয়ে উপায় নেই। আমি ভাবতে আরম্ভ করেছি, এইভাবে কতদিন চলবে। ও যা মুদ্র করে এনেছিল তা ফুরিয়ে এলো। কলকাতার খরচ। ওর মনে ভবিষ্যতের ভাবনা নেই। বেশ হাসি, গল্প, গান নিয়ে সুখেই আছে, কিন্তু আমি দেখছি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পান্নার টাকায় সংসার বেশি দিন চলা সম্ভব হবে কি? আমি সেই টাকা বেশি দিন নিতেও পারবো না। পান্নাকে কথাটা বললাম। ও বুঝতে চায় না। বললে, তাতে কি? আমার টাকা তোমার নিলে কি হবে? আমি বললাম, মানে নিলে কিছু হবে না, কিন্তু ওতে চলবে না। সে বললে, কেন চলবে না? বেশ তো চলছে। আমি বললাম, এর নাম চলা? বলেই সামলে নিলুম। পান্না সরল মেয়ে, তার জীবনযাত্রার ধারণাও সরল ও সংক্ষিপ্ত। ওর মা ছিল মুজরোওয়ালি। যা রোজগার করেছে তাতেই সেকালের সংসার চলে গিয়েছে। বিলাসিতা, বাবুগিরি জানত না। কোনো রকমে খাওয়া পড়া চলে গেলেই খুশি। ওরও জীবনযাত্রার প্রণালী সম্বন্ধে যে সহজ ধারণা আছে, আমি তার অপমান করতে চাইনি। বললাম, ধরো তুমি দুদিন যদি বসে থাকো, আসরের বায়না না পাও। সে বললে, সে তুমি ভেবো না। আমি বললাম, আমাকে বুঝিয়ে বলো, কিসে চলবে? খাবো কি দুজনে? পান্না হি হি করে হেসে ওঠে, ঘাড় দুলিয়ে বলে, খেতে পেলেই তো তোমার হলো। আমি চুপ করে রইলাম। ও সংসারের কোনো খবরই রাখে না। কি কথা বলবো এর সঙ্গে? ও বললে, তুমি কি ভাবছ শুনি? আমি বললাম, ভাবছি আমাকেও টাকা রোজগার করতে হবে। সে বললে, বেশ, পারো তো করো, আমি কি বারণ করেছি? আমি বললাম, তুমি জানো আমি ডাক্তার। আমাকে কোথাও বসে ডাক্তারখানা খুলতে হবে, তবে রোজগার হবে। সে বললে, এই বাসার নিচের তলাতে ঘর খালি আছে, ডাক্তারখানা খোলো। আমি বললাম, তুমি ভারী মজার মেয়ে পান্না। অত সোজা বুঝি? টাকা কই? ওষুধপত্র কিনতে হবে, কত কি চাই, টাকা দেবে? সে বললে, কত টাকা বলো? আমি বললাম, 1000 খানেক। সে বললে, কত? আমি বললাম, আপাতত 1000 খানেক। সে বললে, উফ রে। পান্না দীর্ঘশ্বাস দেওয়ার সুরে কথাটা উচ্চারণ করে চুপ করে গেল। আমি জানি ও এত টাকা কখনো একসঙ্গে দেখেনি। বললাম, তুমি ভাবছিলে কত টাকা? সে বললে, আমি ভাবছিলাম 25-30। আমি বললাম, দিতে? সে বললে, আমার হার বাঁধা দাও, দিয়ে টাকা আনো। আমি বললাম, থাক, রেখে দাও। সেদিন 2টি ডিসপেন্সারিতে গিয়ে চাকরির চেষ্টা করলাম, কোথাও সুবিধা হলো না। একটা নির্জন স্থানে বসে বসে অনেকক্ষণ ভাবলাম, কিন্তু আসল কাজ হয়ে পড়ল অন্য রকম। পান্নাও নাচের আসরে বায়না নিতে লাগলো। আমি ওর সঙ্গে সর্বত্রই যাই, বাইজির পেছনে সারেঙ্গিওয়ালার মতো। পরিচয় দিই দলের রসুইয়ে বামুন বলে। কখনো বলি আমি ওর দূর সম্পর্কের দাদা। এ এক নতুন ধরনের অভিজ্ঞতা। কত রকমের লোক আছে, কত মতলব নিয়ে লোকে ঘোরে, দেখি বেশ ভালো লাগে। ওরই রোজগারে সংসার চলে। মাঘ মাসের শেষে কেশবডাঙ্গা বলে বড় একটা গঞ্জের বারোয়ারির আসরে পান্নার সঙ্গে গিয়েছি।
বেশ বড় বারোয়ারির আসর। প্রায় 1000 লোক জমেছে আসরে। তার কিছু আগে স্থানীয় এক পল্লী কবির ভাব গান হয়ে গিয়েছে। অনেক লোক জুটেছিল ভাব গান শুনতে। তারা সবাই রয়ে গেল পান্নার নাচ দেখতে। কিছুক্ষণ নাচ হবার পরে দেখলাম পান্না সকলকে মুগ্ধ করে ফেলেছে। টাকা, সিকি, দুয়ানির পেলা বৃষ্টি হচ্ছে ওর উপরে। গঞ্জের বড় বড় ধনী ব্যবসাদার সামনে সার দিয়ে বসে আছে আসরে। সকলেরই দৃষ্টি ওর দিকে। আমি বসেছিলাম হারমোনিয়াম বাজিয়ের বাঁ পাশে। আমায় এসে একজন বললে, আপনাকে একটু আসরের বাইরে আসতে হচ্ছে। আমি বললাম, কেন? সে বললে, ঝরুবাবু ডাকছেন। আমি বললাম, কে ঝরুবাবু? সে বলল, আসুন না বাইরে। লোকটা আমাকে আসর থেকে কিছু দূরে নিয়ে গেল, একটা পুরনো দোতলা বাড়ির মধ্যে। সেখানে গিয়ে দেখি জন কতক লোক বসে মদ খাচ্ছে। মদ খাওয়া আমি ঘৃণা করি। আমি চলে আসতে যাচ্ছি ঘরে না ঢুকেই এমন সময় ওদের একজন বললে, শুনুন মশাই, এদিকে আসুন। আমার সঙ্গের লোকটি বললে, উনিই ঝরুবাবু। ঝরু টরু আমি মানি নে। অধীর বিরক্তির সঙ্গে বললাম, কি বলছেন? সে বললে, আপনার সঙ্গে আমাদের কথা আছে। আমি বললাম, কি কথা? সে বললে, ওই মেয়েটির সঙ্গে আপনার কি সম্বন্ধ? আমি বললাম, কেন? সে বললে, বলুন না মশাই, আমরা সব বুঝতে পেরেছি। আমি বললাম, ভালোই করেছেন, আমি এখন যাই। সে বললে, না না, শুনুন, কিছু টাকা রোজগার করবেন। আমি বললাম, বুঝলাম না আপনাদের কথা। আমি কিন্তু বুঝতে পেরেছি ওরা কি বলবে। আমি বাইরে যাবার জন্যে দরজার কাছে আসতেই একজন ছুটে এসে আমার সামনে হাত জোর করে বললে, বেয়াদবি মাপ করবেন। মদের বোতলের দিকে আঙুল দেখিয়ে বললে, চলে নিশ্চয়ই? আমি রাগের সুরে বললাম, না। সে বললে, বেশ, বসুন না। কত টাকা চাই বলুন, রাগ করছেন কেন? ঝরুবাবু লোকটি মোটা মতো। মদ খেয়ে ওর চোখ লাল হয়ে উঠেছে, গলার সুর জড়িয়ে এসেছে। একটা মোটা তাকিয়া ঠেস দিয়ে বসেছিল। আমার দিকে চেয়ে বললে, 20 টাকা নেবেন? 25? ওই মেয়েটিকে চাই। আমার হাসি পেল ওর কথা শুনে। ও আমাদের ভেবেছে কি? আমি কি একটা বলতে যাচ্ছি, আমাকে যে সঙ্গে করে এনেছিল সে বললে, ইনি পল্লী কবি ঝরু মল্লিক। ঝরু মল্লিকের ভাব শোনেননি? আর একজন পার্শ্বচর লোক বললে, এই জেলার বিখ্যাত লোক, অনেক পয়সা রোজগার, 10 মানে 10 চেনে। আমি ভালো করে লোকটার দিকে চেয়ে দেখলাম। এতক্ষণ ওর দিকে তেমন করে চাইনি। ভেবেছিলাম এই গঞ্জের পেট মোটা ব্যবসাদার। এবার আমার মনে হলো লোকটা সরল প্রকৃতির দিলদরিয়া মেজাজের কবি বটে। আমি নমস্কার করে বললাম, আপনি সেই পল্লী কবি? ঝরু মল্লিক হেসে বললে, সবাই বলে তাই। এসো ভাই, বসো এখানে, কিছু মনে করো না। আমি বললাম, আপনার কথা আমি শুনেছি। ঝরু মল্লিক বললেন, এসো, বসো, এসব চলে? আমি বললাম, আগে না, ওসব খাইনি। ঝরু মল্লিক পার্শ্বচরের দিকে চেয়ে বললে, যাও হে, তোমরা একটু বাইরে যাও, আমি ওর সঙ্গে একটু কথা বলি। সবাই চলে গেল। আমার কাছে ঘেঁষে বসে নিচু স্বরে সে বললে, তোমার স্ত্রী? আমি বললাম, না। সে বললে, সে আমি বুঝেছি, কি সম্পর্ক তাও বুঝলাম। আমি একটা কথা জানতে চাই, তুমি ভাই এর মধ্যে কেন? আমি বললাম, তার মানে? সে বললে, তার মানে তুমি ভদ্রলোক, আমি মানুষ চিনি, এর সঙ্গ ছেড়ে দাও। আমি ভুক্তভোগী, বড় কষ্ট পেয়েছি দাদা। কি করতে? আমি বললাম, ডাক্তারি। সে বললে, সত্যি? কি ডাক্তারি? আমি বললাম, এমবি পাস ডাক্তার। ঝরু মল্লিক সম্ভ্রমের মুখে বলে উঠল, বসো, ভালো হয়ে বসো। নাম জিজ্ঞেস করতে পারি? না থাক, বলতে হবে না। এখানে কতদিন?
আমি বললাম, তা মাস ৬-৭ হয়ে গেল। সে বললে, বড় কষ্ট পাবে। আমি বা তোমাকে কি উপদেশ দিচ্ছি? আমি নিজে কি কম ভুক্তভোগী? এখনো চোখের নেশা কাটেনি। মেয়েটির নাম কি? আমি বললাম, পান্না। সে বললে, বেশ দেখতে, খুব ভালো দেখতে। আমি ওকে দেখে অবাক হয়ে গিয়েছি। অমন মেয়ে এরকম খেমটার আসরে বড় একটা দেখা যায় না। আচ্ছা, আমি তোমাকে আর কিছুই বলবো না আর ও নিয়ে। তুমি এখন ছাড়তে পারবে না তাও জানি। ও বড় কঠিন নেশা। নাক পাশ রে দাদা, বিষম হাবুডুবু খেয়েছি ওই নিয়ে। নইলে আজ ঝরু মল্লিক সোনার ইঁট দিয়ে কোঠা গাঁথতে পারত। এ কিরকম মেয়ে, পয়সাখোর? আমি বললাম, না, তার উল্টো, বরং রোজগার করে ও, আমি বসে বসে খাই। পয়সাখোর মেয়েও নয়। মোটামুটি ঝরু মল্লিককে সব কথা বললাম। লোকটাকে আমার ভালো লেগেছিল। লোকটা কবি, এতেই আমি ওকে অন্য চোখে দেখেছি। নইলে এত কথা আমি ওকে বলতাম না। ঝরু মল্লিকের নেশা যেন কেটে গিয়েছে। সব শুনে বললে, এ নিয়ে আমার বেশ ভাবগান তৈরি হয়। আসলে কি জানো ভায়া, ভাবেরই জগৎ। যার মধ্যে ভাবের অভাব তাকে বলি পশু। এই যে তুমি লোকটি কম নয়, নমস্য। যদি বলো কেন, তবে বলি, ডাক্তারি ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে ওই এক 16-17 বছরের মেয়ের পেছনে পেছনে কেন ঘুরে বেড়াচ্ছ তুমি? সর্বস্ব ছেড়ে ওর জন্যে? সবাই কি পারে? তোমার মধ্যে বস্তু আছে ভায়া, এসব কথা সবাই বুঝবে না। আমি নিজের কথা খুব কমই ভেবেছি এই কমাস। চুপ করে রইলাম। ঝরু বললে, এ জন্মে এই, আসছে জন্মে এই ভাব দিয়ে তাকে পাবে। আমি বললাম, তাকে কাকে? সে বললে, ভগবানকে। উত্তরটা যেন তিনি প্রশ্ন করবার সুরে বললেন। আমার বেশ লাগছিল ওর কথা। শুনতে লাগলাম। কবি কিনা বেশ কথা বলতে পারে। তবে বর্তমানে ভগবানের সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই, এই যা কথা। ঝরু আবার বললে, হ্যাঁ ভায়া, মিথ্যে কথা বলছি না। এই সর্বস্ব ত্যাগের অভ্যেস ভাবের খাতিরে এ বড় কম অভ্যেস নয়। পান্না তোমাকে শেখালে। ও না থাকলে শিখতে পেতে না। অন্য লোকে বলবে তোমাকে বোকা, নির্বোধ, খারাপ, অসৎ চরিত্র বলবে তোমায়। আমি বললাম, বলবে কি বলছেন, গ্রামের লোক এতদিন বলতে শুরু করেছে। সে বললে, কিন্তু আমার কাছে ও কথা নয়। আমি ভাবের লোক। আমি তোমাকেও অন্য চোখে দেখব। তুমি ভাবের খাতিরে ত্যাগ করে এসেছ সর্বস্ব। তুমি সাধারণ লোক নও, জন্তু মানুষের চেয়ে অনেক বড়। খাঁটি মানুষ কটা, জন্তু মানুষই বেশি। পায়ের ধুলো দাও ভায়া, ভাব আছে তোমার মধ্যে। কথা শেষ না করেই ঝরু মদের ঝোঁকে কি ভাবের ঝোঁকে জানি নে আমার পায়ের ধুলো নিতে এলো ঝুঁকে পড়ে। আমি পা সরিয়ে নিয়ে তখনকার মতো কবির কাছ থেকে চলে এলাম। মাতালের কাছে বেশিক্ষণ বসে থাকা ভালো নয় দেখছি। ঝরু মল্লিকের কাছ থেকে তো চলে এলাম, কিন্তু ওর কথা আমার মনে লাগলো। নেশায় পড়ে গিয়েছি কথাটা ঠিকই, আমিও তা এক এক সময় বুঝতে পারি। কিন্তু ঝরু মল্লিক কবি যখন, তখন জানে এই নেশার মধ্যে কি গভীর আনন্দ। ছাড়া কি যায়? ছাড়া যায় না। পান্না সেদিন নাচের আসরের পর এসে ঘুমিয়ে পড়েছে। অনেক রাত। বাইরে চাঁদ উঠেছে, সনসন করে হাওয়া দিচ্ছে। আমি বাইরের বারান্দায় শুয়েছিলাম, কিন্তু ও বলেছিল আমার কাছে এসে শোবে রাত্রিরে, নয়তো নতুন জায়গা, ভয় ভয় করবে। নীলি এবার আসেনি, ও একাই মুজরো করতে এসেছে। ভয় ওর করতেই পারে, তাই রাত্রে আমি ঘরের মধ্যেই এলাম। পান্না অঘোরে ঘুমোচ্ছে, ওর গলায় সোনার হার।
মেয়ে মানুষ সত্যিই বড় অসহায়। যে কেউ ওর গলা থেকে হাড় ছিনিয়ে খুন করে রেখে যেতে পারে এসব বিদেশ বিভুঁয়ে। আর ওর যখন এই উপজীবিকা, বাইরে না গিয়ে তখন আর উপায় নেই। আমি ওকে ফেলে অনায়াসে পালাতে পারি। আমার মহাভিনিষ্ক্রমণ এই মুহূর্তেই সংঘটিত হতে পারে, কিন্তু তা আমি যাব না। আমার ওপর সম্পূর্ণ নির্ভর করে ও আত্মীয় স্বজন ছেড়ে চলে এসেছে। একে আমি অসহায় অবস্থায় ফেলে যেতে পারি? পান্না আমার পায়ের শব্দে ঘুম ভেঙে উঠল। জড়িত স্বরে বললে, কে? আমি বললাম, আমি। সে বললে, সৌনি? আমি বললাম, না, আমি তোমার গলার হার চুরি করব ভাবছিলাম। সে বললে, সত্যি? আমি বললাম, আমি মিথ্যে বলছি? সে বললে, বসো এখানে, বসো। হ্যাঁ গো, তুমি তা পারো? আমি বললাম, কেন পারবো না? পুরুষ মানুষ সব পারে। সে বললে, তোমার মতো পুরুষ মানুষ পারে না। শোনো, একবার কি হয়েছিল আমার ছেলেবেলায়। শশীমুখী পিসি ছিল আমাদের পাড়ায়। পরমা সুন্দরী ছিল সে, আমার একটু একটু মনে আছে। তার সঙ্গে অনেক দিন থেকে রামবাবু বলে একটা লোক থাকত। তার ঘরেই থাকত, মদ খেত, বাজার থেকে হিঙের কচুরি আনত। একদিন রাত্রে, সেদিন সেই কালী পুজোয়, আমার বেশ মনে আছে, শশীমুখী পিসিকে খুন করে তার সর্বস্ব নিয়ে সেই রামবাবু পালিয়ে গেল। সকালে উঠে ঘরের মধ্যে রক্তগঙ্গা। আমি বললাম, ধরা পড়েছিল? সে বললে, না, কত খোঁজ করা হয়েছিল, কোনো সন্ধান নাকি পাওয়া গেল না। তারপর শোনো না, এই ঘরে একটা ক্লক ঘড়ি ছিল, তার মধ্যে শশী পিসি জড়োয়ার হার রাখত। রামবাবু সেটা জানত না। তারপর দিন সেই হার বেরুলো ঘড়ির মধ্যে থেকে। পুলিশে নিয়ে গেল। কার জিনিস কে খেলো? আমাদের জীবনই এই রকম, বুক কাঁপে সব সময়। কখন আছি কখন নেই, যত পাজি বদমাইশ লোক নিয়ে আমাদের চলতে হয়। ভালো লোক কটা আসে আমাদের বাড়ি, বুঝতেই তো পারছো। আমি বললাম, অর্থাৎ আমি একজন পাজি লোক। সে বললে, ছি, তোমাকে কি বলেছি? আমি মানুষ চিনি। তোমার কাছে যতক্ষণ আছি ততক্ষণ আমার কোনো ভয় নেই। আমি বললাম, আমায় বিশ্বাস হয়? সে বললে, বিশ্বাস হয় কি না বলতে পারি না, তবে তুমি যদি খুন করেও ফেলো, মনে দুঃখ না নিয়েই মরব। তোমার ছুরি বুকে বিঁধবার সময় ভয় হবে না এতটুকু। আমি বললাম, আচ্ছা, তুমি এখন ঘুমো, রাত অনেক হলো, আবার কাল তো সকাল সকাল নাচের আসর। সে বললে, ঘুমুই, আর তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো না? আমি বললাম, তা ইচ্ছে হয়তো গলা টিপে মারব, ঘুমো। ঘুম ভেঙে উঠে দেখি পান্না তখনও অঘোরে ঘুমোচ্ছে। আমি উঠে বাইরে গেলাম। একটা কদম গাছ ডালপালা বের করে দাঁড়িয়ে আছে। সকালের রোদ বাঁকাভাবে গাছটার উপর পড়েছে। গাছটার দৃশ্য দেখে আমার মনে এমন এক অপূর্ব ভাব জাগল যে আমি সেখানেই বসে পড়লাম। কি যে আনন্দ মনে, আমার এত বৎসরের অভিজ্ঞতায় কখনো আস্বাদ করিনি। আজ আমি পথের ফকির, পয়সাওয়ালা ডাক্তার হয়ে খেমটাওয়ালির সারেঙ্গি নিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমার মনে কোনো কষ্ট নেই, কোনো খেদ নেই। ঝরু মল্লিক ভাবওয়ালা যে পুরনো দোতলা বাড়িতে থাকে, সেটা একটা পুকুর পাড়ে। সারা রাত ভালো করে ঘুম হয়নি। পুকুরে স্নান করতে গিয়ে দেখি ঝরু ভাবওয়ালা পুকুরের ওপারে নাইছে। আমায় দেখে বললে, ডাক্তারবাবু। আমি বললাম, কি বলুন? সে বললে, চা খেয়েছেন সকালে? আসুন দয়া করে আমার আস্তানায়। আমি বললাম, চলুন, যাচ্ছি। লোকটা আমার জন্যে খাবার আনিয়েছে বাজার থেকে।
খুব খাতির করে বসালে। লোকটাকে আমারও বড় ভালো লেগেছে। এমন দিলদরিয়া ধরনের লোক হঠাৎ বড় দেখা যায় না। সবিনয়ে আমার অনুমতি প্রার্থনা করে একটু মদও সে নিজের চায়ের সঙ্গে মিশিয়ে নিলে। এক চুমুকে চাটুকু খেয়ে নিয়ে আমায় বললে, চলবে? আমি বললাম, না, আপনি খান। সে বললে, তুমি ভাই নতুন ধরনের মানুষ, আমরা ভাবওয়ালা কিনা ধরতে পারি। তোমায় নিয়ে ভাব লিখব কিনা একটু দেখে নিচ্ছি। তুমি বড় ডাক্তার ছিলে, আজ ভাবের জন্যে সারেঙ্গিওয়ালা সেজেছ। আমি বললাম, তা বলতে পারেন। সে বললে, আর একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করো না। মা লক্ষ্মী বর্তমান? আমি বললাম, হ্যাঁ। সে বললে, কোথায়? আমি বললাম, দেশের বাড়িতে আছেন। ঝরু একটু চুপ করে থেকে বললে, তাই তো, ও কাজটা যে আমার তেমন ভালো লাগছে না। মা লক্ষ্মীকে যে কষ্ট দেওয়া হয়েছে, ওটা ভেবে দেখনি বোধহয় ভায়া। নতুন নেশায় মাথায় মানুষের কাণ্ডজ্ঞান থাকে না। তোমার দোষই বা কি? আমারও ওই রকম হয়েছিল ভায়া, তবে আমার স্ত্রী নেই, ঘর খালি, হাওয়া বইছে হু হু করে। কাল তোমায় একবার বলেছিলাম যে তুমি স্ত্রী পুত্র ছেড়ে বেড়াচ্ছ পান্নার পেছনে, কিন্তু রাত্রে ভাবলাম মা লক্ষ্মী তো নাও থাকতে পারেন, তাই জিজ্ঞেস করলাম, আমার ব্যাপার শুনবে? আজ ঝরু সোনার ইট দিয়ে বাড়ি গাঁথত, তোমাকে বললাম যে। ঝরু একটা লম্বা গল্প ফাঁদলে। জায়গাটার নাম সোনামুখী। সেখানে বড় আসরে ভাব গাইতে গিয়েছিল ঝরু। একজন অগ্রদানী বামুনের বাড়িতে ওর থাকবার বাসা দেওয়া হয়। বাড়িতে ছিল সেই ব্রাহ্মণের স্ত্রী, 2 মেয়ে আর এক বিধবা ভ্রাতৃবধূ। এই বধূটির বয়স তখন 20-21, পরমা সুন্দরী, অন্তত ঝরুর চোখে। অনেক রাত্রে ভাবের আসর থেকে ফিরে এলে এই মেয়েটি তার খাবার নিয়ে আসত বাইরের ঘরে। ঝরু তার দিকে ভালো করে চাইত না। ঝরু ভদ্রলোক, অমন অনেক গেরস্ত বাড়ি তাকে বাসা নিয়ে থাকতে হয়, কাজের খাতিরে দেশে বিদেশে। গেরস্ত মেয়েরা ভাত বেড়ে দিয়েছে সামনে, কখনো উঁচু চোখে চায়নি। সেদিন মেয়েটি ডালের বাটি সামনে ঠেলে দিতে গিয়ে আমার হাতে হাত ঠেকল, বুঝলে? আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল, আহা। মেয়েটি বললে, গরম? আমি বললাম, না, সে কথা বলিনি। হঠাৎ আপনার হাতে হাত লাগলো, সেজন্যে আমি বড় দুঃখিত। কিছু মনে করবেন না, ডাল গরম নয়, ঠিকই আছে। আপনি চমৎকার ভাব তৈরি করেন। মেয়েটি বললে। আমি বললাম, আপনার ভালো লেগেছে? মেয়েটি পঞ্চমুখে সুখ্যাতি করতে লাগলো আমার গানের। এমন নাকি সে কোথাও শোনেনি। রোজ সে আসরে গিয়ে আমার মুখের দিকে অপলক চোখে নাকি চেয়ে থাকে। তারপর বললে সে নিজেও গান বাঁধে। আমি চমকে উঠলাম। একজন কবি আর একজন কবি পেলে মনে করে অন্য সব জন্তু মানুষের মধ্যে এ আমার স্বগোত্র। তাকে বড় ভালো লাগে। আমি সেই মুহূর্তে মেয়েটিকে অন্য চোখে দেখলাম। বললাম, কই, কি গান দেখাবে না আমায়? সে লজ্জার হাসি হেসে বললে, সে আপনাকে দেখাবার মতো নয়। কিন্তু শেষ পর্যন্ত দেখালে। সেদিন নয়, পরের দিন দুপুরবেলা বাইরের ঘরে শুয়ে বিশ্রাম করছি। বউটি এসে বললে, ঘুমিয়েছেন? সেই গান দেখবেন নাকি? আমি বললাম, আসুন আসুন দেখি। মেয়েটি একখানা খাতা আমার সামনে ফেলে দিয়ে ঘর থেকে চলে গেল। আমি বসে বসে সব গান মন দিয়ে পড়লাম। বেশ চমৎকার ভাব আছে কোনো কোনো গানের মধ্যে। আসলে কি জানেন, মেয়ে মানুষের লেখা যা লিখেছে তাই যেন অসাধারণ বলে মনে হতে লাগলো। আমার মনের রঙে রঙিন হয়ে উঠল ওর লেখা। 8 ঘন্টা পরে মেয়েটি আবার ফিরে এলো। আবার বললে, ঘুমোচ্ছেন? আমি বললাম, না, ঘুমোইনি, আসুন। সে বললে, দেখলেন? আমি বললাম, হ্যাঁ, সব দেখেছি, ভালো লেগেছে, আপনার বেশ ক্ষমতা আছে।
সে বললে, হ্যাঁ ছাই। কেমন একটা অদ্ভুত টানা টানা ভঙ্গিমার সুরে মধুরভাবে ছাই কথাটা ও উচ্চারণ করলে। কি মিষ্টি সুর! আমি ওর মুখের দিকে ক্ষণিকের জন্য চাইলাম। চোখাচোখি হয়ে যেতেই চোখ নামিয়ে নিলাম। তখনও আমি ভদ্রলোক, কিন্তু বেশি দিন আর ভদ্রতা রাখতে পারলাম না। সে আমার দুর্বলতা। লম্বা গল্প করবার সময় এখন নেই। 1 মাসের মধ্যে তাকে নিয়ে পথে বেরুলাম। আমি বললাম, বলেন কি? সে বললে, আর কি বলি। আমি বললাম, তারপর? সে বললে, তারপর আর কি, তাকে নিয়ে চলে গেলাম নবদ্বীপ। পতিত তারণ জায়গা, বহু পতিত তরে যাচ্ছে, জলের মতো পয়সা খরচ হতে লাগলো। তাকে নিয়ে উন্মত্ত, ভাব গাইতে যেতে মনে থাকে না। আমি বললাম, বলুন বলুন। আমি নিজের দলে লোক পেয়েছি যেন এতদিন পরে। কি মিষ্টি গল্প! আমার মনের যে অবস্থা, তাতে অন্য গল্প ভালো লাগতো না, লাগতো এই ধরনের গল্প। আমার মন যে স্তরে আছে, তার উপরের স্তরের কথা যে যতই বলুক, সেই জিনিস আমি নেব কোথা থেকে? আমার মনের স্তরে ঝরু মল্লিক ভাবওয়ালা আমার সতীর্থ। ঝরু আমাকে একটা বিড়ি দিতে এলো। আমি বললাম, আমি খাইনি, ধন্যবাদ। ও বিস্ময় সুরে বললে, তুমি কি রকম হে ডাক্তার? মদ খাও না, সিগারেট খাও না, তবে এ দলে নেমেছ কেন? না, তুমি দেখছি বড় ছেলে মানুষ। বয়স কত? 40? আমার 49। এই পথের রস সবে বুঝতে আরম্ভ করেছ, এরপর বুঝতে পারবে। রসের আস্বাদ যে না জানে, সে মানুষ নয়। রসে আবার স্তর আছে হে, এসব ক্রমে বুঝবে। এই রসই আবার বড় রসে পৌঁছে দেবার ক্ষমতা রাখে। আমি যে কবছর তাকে নিয়ে ঘুরেছিলাম, সেই কবছর ভাবের পদ আমার মনে আসতো যেন সমুদ্রের ঢেউয়ের মতো। দিন নেই, রাত নেই, সব সময় ভাবের পদ মনে আসছে। গান বাঁধছি সব সময়, আর দুনিয়া কি রঙিন! সেই কবছর কি চোখেই দেখতাম দুনিয়াকে। আকাশ এই আকাশ নয়, গাছপালা এই গাছপালা নয়। আউশ চালের ভাত আর ভিজে ভাত খেয়ে মনে হতো যেন সটির পায়েস। আহা, বেশ লাগছে। বলুন, তারপর কি হলো? আমি বললাম। সে বললে, পরের ব্যাপার খুব সংক্ষেপ। সে দেশ বেড়াতে চাইলে, আমিও দেখালাম। পাড়া গাঁয়ের মেয়ে, পরের গলগ্রহ হয়ে পড়েছিল। কখনো কিছুই দেখেনি, আমি না দেখালে ওকে দেখাবে কে? এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের 6ঠ পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী দিনে অথৈ জল উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।